আমরা চাই না কেউ আমাদের স্বাধীন করে দিক। উনি ইন্দিরা গান্ধীর সাথে তার ফার্স্ট মিটিং এই কথাই বলেছে, বুকের পাটা লাগে, দেশ প্রেম লাগে এসব কথা বলতে। প্রথম বাংলাদেশ সরকার যে দেখুন বাংলাদেশের যে লড়াইটা হয়েছিল মুক্তিযুদ্ধে, এটা কূটনৈতিক ফ্রন্টেও লড়াই হয়েছিল, সামরিক ফ্রন্টেও লড়াই হয়েছিল। সাত দফা গোপন চুক্তির অপপ্রচারের কারণে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্ত হচ্ছে। এক্ষেত্রে দেশপ্রেমিক নতুন প্রজন্মকে কি করা উচিত? যখন কেউ একটা অভিযোগ শোনে, প্রথমে নতুন প্রজন্ম, আমি জানি তারা খুবই স্মার্ট, তাদের সবার হাতে আছে মোবাইল, চ্যাট জিপিটি, তাই না? এই ধরনের যে এমন একটা ফাস্ট এবং ইজিলি অ্যাক্সেসিবল একটা কমিউনিকেশন একটা মেথড যেটা আগে ছিল না, তাহলে তো তারা তাদের রিসার্চ তার করাটা অনেক বেশি সহজতর হয়। প্রথমেই তাদের যখন অভিযোগ কেউ শোনে, প্রথমে এটা কিন্তু পক্ষে বিপক্ষে, ওই অভিযোগটা শুনেই যদি কেউ বিশ্বাস করে বসে, তাহলে কিন্তু সে আমি মনে করি বিশ্বাস করে বসলে তাকে আমি বলবো ইমোশনালি ড্রিভেন। কিন্তু সে যদি সত্যিই জানতে যায় যে অভিযোগটা কি সত্যি কি মিথ্যা, তাহলে তাকে একটা গবেষকের ভূমিকা নিতে হবে। আমি বলছি না যে তার জন্য তার বিরাট ডিগ্রি নিতে হবে কি অনেক প্রচুর পড়াশোনা। সে যদি জাস্ট পক্ষে বিপক্ষে কিছু বই পড়ে সে কিন্তু, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা মানুষকে তার বিবেকটা দিয়েছেন, সে কিন্তু সঠিক সিদ্ধান্তে উপনীত হবে। যেমন আমি বইগুলো যদি বলি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হলে একটা বই সেটাকে এড়িয়ে যাওয়ার কোনো মতেই উপায় নেই, সেটা হচ্ছে মইদুল হাসান রচিত মূলধারা ৭১, যিনি তার বয়স তখন ৩৫, যিনি একেবারেই বাংলাদেশ সরকারের নীতি নির্ধারণী, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নকে বাংলাদেশের পক্ষে আনার ব্যাপারে যিনি অনেক কঠিন পরিশ্রম করেছিলেন, এবং তিনি সমস্ত আপার এশেলন অফ ভারতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর সাথে ঘনিষ্ঠভাবে তিনি কাজ করেছেন, এবং কূটনৈতিক ফ্রন্টে যে ব্যাটেলটায় আমরা যাতে জিততে পারি সেই ব্যাপারে তিনি কিন্তু অনেক কাজ করেছেন। তো উনি এখনও বেঁচে আছেন, এবং তার বইটা পড়ে তরুণ প্রজন্ম তারই একটা সাক্ষাৎকার নিয়ে নেই, তার সাথে কথা বলুক। এখনও বেঁচে আছে নুরুল কাদের, এখনও বেঁচে আছে ব্যারিস্টার আমিরুল ইসলাম, ওনাদের কথা বলুক। যারা বিপক্ষে আছে তাদেরও বইটা পড়ুন, পড়ে আপনারা একটা সিদ্ধান্তে আসেন। আরেকটা হচ্ছে যে যদি আপনারা এই বইগুলি পড়েন, একটা জিনিস কিন্তু বারবারই কতগুলি কমন ব্যাপার দেখতে পাবেন, যে বাংলাদেশের ইতিহাসে এই স্বাধীনতা যুদ্ধে একটা অভূতপূর্ব মিলন ঘটে সামরিক নেতৃত্ব এবং বেসামরিক নেতৃত্বের মধ্যে, এবং এই সামরিক নেতৃত্ব কিন্তু এই বেসামরিক না রাজনৈতিক নেতৃত্বের অধীনেই কিন্তু মুক্তিযুদ্ধটা করেছিল। তার মানে যারা ধরেন এই যে যারা ৭ দফা চুক্তির মতো এই ধরনের একটা ভিত্তিহীন এই প্রপাগান্ডাগুলো তারা করছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, এজেন্ডা ড্রিভেন হয়ে, তাদের অনেক প্রপাগান্ডাকে নিশ্চিহ্ন করে ফেলবে এই তথ্যগুলো। কি তথ্য? যে তারা যখন এই প্রপাগান্ডাগুলি করে যে অনেকে এরকমও তারা বলছে মুক্তিযুদ্ধ তো লড়েছিল ওই সামরিক বাহিনী, আর ওখানে ওই থিয়েটার ৮ নম্বর থিয়েটারও যাকে বলে মুক্তিযুদ্ধের প্রাণকেন্দ্র, তো ওখানে তো বসে কিছু হয়নি, ওখানে বসে অপকর্ম ঘটেছে। তাহলে আমি বলি তারা তাহলে এটা তো কটাক্ষ করছে তাজউদ্দিন আহমেদ, জেনারেল ওসমানী, সৈয়দ নজরুল ইসলাম, সেক্টর কমান্ডারদেরকেও, একে খন্দকারকেও। কারণ এই যে ভাতাগুলো, বেতন ভাতা আসতো কিন্তু ওই প্রথম বাংলাদেশ সরকারই তাদেরকে এই বেতন ভাতাগুলো দিত, আর এই বেতনগুলো আবার আসতো আমাদের বাংলাদেশের নিজস্ব ট্রেজারি থেকে। প্রথম বাংলাদেশ সরকার তারা ইন্দিরা গান্ধী সরকারকে বলেছিল তোমাদের কাছে আমরা অস্ত্র সাহায্য চাই, কিন্তু বেতনগুলো কিন্তু আমরা নিজেরাই দেব আমাদের লোকজনকে। সেখানে তাদের যতখানি সম্ভব
তারা নিজেদের স্বকীয়তা স্বাধীনতাগুলোকে তারা সমুন্নত রেখেছিল। তো তখন নতুন প্রজন্ম এই তথ্যগুলো জানবে, তখনই তো তারা বুঝবে আরে এটা কি সম্ভব, এ ধরনের মানুষ এ ধরনের 7 দফা গোপন চুক্তি করতে পারে, এ ধরনের দেশপ্রেমিক যারা প্রতিটি ইঞ্চিও তারা ছাড়ছে না তার দেশের স্বার্থে। আর প্রথম কথা তো আমি আগেও বলেছি যে 7 দফা গোপন চুক্তিটা তো আজ পর্যন্ত কেউ দেখালেন না ওই কপিটা, কারণ কপিটা দেখাবেন কি করে, যার কোনো অস্তিত্বই নেই তাকে আবার কিভাবে দেখাবেন। তো এই জন্য নতুন প্রজন্মের কাছে আমার অনুরোধ যে আপনারা বই পড়ুন। ইউটিউবটা একটা পারপাস সার্ভ করে। আজকে আমি যে কথাগুলো বলছি সেখানে আমি এগুলো বইয়ের নাম বললাম, ওই বইগুলো আপনারা পড়ুন। আর আরেকটা নতুন প্রজন্মকে আরেকটা তথ্য দেই, মানে এটা জেনে রাখা ভালো যে দেখুন বাংলাদেশের যে লড়াইটা হয়েছিল মুক্তিযুদ্ধে, এটা কূটনৈতিক ফ্রন্টেও লড়াই হয়েছিল, সামরিক ফ্রন্টেও লড়াই হয়েছিল। সেই কূটনৈতিক ফ্রন্টে লড়াই করতে যে ও এই বাংলাদেশের রূপরেখা কি হবে সে সম্বন্ধে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যে অবিস্মরণীয় 10ই এপ্রিল যেদিন একটি রাষ্ট্ররূপে এবং প্রথম বাংলাদেশ সরকারের অভ্যুদয় হলো 10ই এপ্রিল 1971 সালে, সেই দিন তিনি যে ভাষণটা দিয়েছিলেন আপনারা ওটা পড়লে আপনারা দেখবেন কি মেসেজ তিনি বহির্বিশ্বকে দিচ্ছেন, ভারতকে দিচ্ছেন, উনি তার দেশবাসীকে দিচ্ছেন। ওখানে আপনি দেখবেন কি তার মাস্টারফুল থিঙ্কিং। সেখানে উনি ভারতকে বলছেন বন্ধু রাষ্ট্রসমূহের কাছে যে অস্ত্র সাহায্য চাইছি, তা চাইছি সমতার সাথে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আরেকটি স্বাধীন রাষ্ট্রের কাছে। এর মানে না যে আমরা অন্য কোনো রাষ্ট্রের উপনিবেশ হবার জন্য আমরা এই অস্ত্র চাইছি না বা এই সাহায্য চাইছি না। তো আজকে আমাদের দুর্ভাগ্য যে আমাদের মুক্তিযুদ্ধে আমাদের গৌরব গাথা আমরা করিনি বলেই অজস্র মুক্তিযোদ্ধার কাহিনী এটা স্বর্ণাক্ষরে আমাদের পাঠ্যসূচিতে লিপিবদ্ধ। প্রথম বাংলাদেশ সরকার গঠনের রূপরেখা প্রেক্ষিত তাদের বড় বড় অ্যাচিভমেন্টগুলি তুলে ধরেনি বলে আজকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে বলা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ। এটা ভারতীয়রা প্রচার করছে, পাকিস্তানিরা প্রচার করছে। আসলে এটা ভারত পাকিস্তান যুদ্ধ ছিল না, এটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ঠিক যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স সাহায্য করেছিল। ইনফ্যাক্ট মিলিটারি স্ট্র্যাটেজিস্টরা বলেন যে ফ্রান্স যদি লাস্ট ব্যাটলে তাদের স্ট্র্যাটেজি ফলো না করা হতো, শুধু জর্জ ওয়াশিংটনের স্ট্র্যাটেজি ফলো করা হতো, এটা যুদ্ধে হেরে যাওয়ার সমূহ সম্ভাবনা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। এটা ফ্রেঞ্চ স্ট্র্যাটেজি, যেটা নেভাল ব্লকেট দিয়ে জলে স্থলে সবখানে ব্লকেট দিয়ে ওরা যে স্ট্র্যাটেজিটা নিয়েছিল সেটার ভিত্তিতেই তারা লাস্ট যুদ্ধতে জিতে যায়। কিন্তু তার জন্য ফরাসি বাহিনীর কখনো সে বলার সাহস হয়নি যে আমরাই তো তাদের মুক্তিযুদ্ধ করে দিয়েছি। কেন বলেনি? কারণ মার্কিনীরা তাদের ইতিহাস তারা লিখেছে পুঙ্খানুপুঙ্খভাবে। সেখানে ফ্রান্সের অবস্থান হলো একটি অ্যালাইড, একটি বন্ধু রাষ্ট্র হিসাবে। আমরা তো সেই কাজটি করিনি, তো ভারত তো সেই কৃতিত্ব নেবেই, পাকিস্তানও সেই কৃতিত্ব নেবেই। কিন্তু এটা ছিল স্বাধীন বাংলাদেশ একটা রাষ্ট্ররূপে এই 1000 বছরে প্রথম একটি বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব। এটা ছিল একটা হিউজ মেজর অ্যাচিভমেন্ট। ভারত ছিল আমাদের অ্যালাইড ফোর্স, এটাকে আমাদের আবার রিইনস্টেট করতে হবে। কারণ মুক্তিযুদ্ধ একটি জাতি তার যুদ্ধ সে নিজে করে। এজন্য আমি তাজউদ্দিন আহমেদের 10ই এপ্রিলের ভাষণ থেকে আবার আমি উদ্ধৃতি দেই। উনি বলেছিলেন এই যুদ্ধ আমাদের যুদ্ধ, আমরা চাই না কেউ আমাদের স্বাধীন করে দিক। উনি ইন্দিরা গান্ধীর সাথে তার ফার্স্ট মিটিং এই কথাই বলেছিলেন। বুকের পাটা লাগে, দেশ প্রেম লাগে এসব কথা বলতে। এবং উনি যখন চলে আসছেন 22শে ডিসেম্বর, প্রবাসী সরকারের যখন প্রত্যাবর্তন ঘটছে, তখন তাকে হেড অফ বর্ডার সিকিউরিটি ফোর্স বলছেন, নাও দ্যাট Bangladesh is independent, we'll have an eternal friendship between two countries. তাজউদ্দিন সাহেব একটু ঘুরে রূঢ় স্বরে উনি বললেন, yes, with full sovereignty as equals.
সমতার সাথে, সার্বভৌমত্ব নিয়ে। আর এটা কে বলেছেন? আই উইটনেস, এটা রেকর্ডেড, অন রেকর্ড, গোলক মজুমদার, যিনি ছিলেন সেকেন্ড হেড অফ ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সেস। তো এই তথ্যগুলো জানতে হবে না? আজকে যদি আমরা অপপ্রচারণার দিকে আমরা দৃষ্টি দেই, আমরা যে অভিযোগগুলিকে খতিয়ে দেখি, দেখবো এটা কত ভিত্তিহীন, কত দুর্বল। এবং এগুলো হচ্ছে ওই যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে না যে মিথ্যাটা হচ্ছে মাকড়সার জালের মতোই দুর্বল, টোকা দিলেই চলে যায়। সত্যের শক্তি খুব দৃঢ়, পর্বতের মতো দৃঢ়। আজকে আমাদের সেই নতুন প্রজন্মকে আহ্বান করছি, আপনারা নিজেরাই পর্বতের মতো দৃঢ় শক্তিতে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সংরক্ষণ করুন, এটাকে সেলিব্রেট করুন। বিকজ যেখানে মুক্তিযুদ্ধ নেই সেখানে বাংলাদেশ নেই। বাংলাদেশ জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের অস্তিত্বের মধ্যে। ধন্যবাদ।